সবাইকে শুভেচ্ছা। আজকের তথ্য ক্লাসে আমি আছি আপনাদের সাথে, তথ্য শিক্ষক সুজন রায়। শিল্পকথা পেজে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও। আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে মৌর্য যুগের শিল্পকলা। আপনারা যারা ক্লাসে জয়েন করেছেন আপনারা একটু লিঙ্কটা শেয়ার করবেন। আপনারা যারা আজকে ক্লাসে জয়েন হয়েছেন তারা লিঙ্কটা শেয়ার করবেন, এবং যারা সংযুক্ত হননি এখনো ক্লাসের সাথে তারা একটু তাড়াতাড়ি ক্লাসে অ্যাটেন্ড করেন। ক্লাস আমরা তাড়াতাড়ি শেষ করব, আপনারা তাড়াতাড়ি সংযুক্ত হতে পারলে। কপি লিংক, একটু লিঙ্কটা শেয়ার করে আপনারা যারা ক্লাসে এসেছেন তারা একটু লিঙ্কটা শেয়ার করবেন। যারা যারা এসেছেন তারা একটু শুনতে থাকেন, এবং যারা এখনো আসেননি আশা করি তাড়াতাড়ি চলে আসবেন ক্লাসে। এবং লিঙ্ক শেয়ার করেছেন অলরেডি, আমিও লিঙ্ক শেয়ার করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে মৌর্য যুগের শিল্পকলা। ঠিক আছে, মৌর্য যুগের শিল্পকলা। আমরা বিগত কয়েকটি ক্লাস পাশ্চাত্য শিল্পকলা, পাশ্চাত্য শিল্পীদের জীবন কর্ম এসব নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা একটু পাশ্চাত্য থেকে, ইউরোপ থেকে একটু আমাদের ভারতবর্ষের দিকে চলে আসি, আমাদের যে রুট, আমাদের রুটে ফিরে আসি, আমাদের যে শেকড় সেখানে চলে আসি। তো এটা হচ্ছে প্রাচ্য শিল্পকলা। ঠিক আছে, আশা করি আপনারা সবাই ক্লাসে সংযুক্ত হয়েছেন। আমরা আজকের ক্লাসের মূল আলোচনায় চলে গেলাম। মৌর্য যুগ। মৌর্য যুগ নিয়ে আজকে আলোচনা করব। মৌর্য যুগের শিল্পকলা, মৌর্য যুগের শাসন, মৌর্য যুগের ইতিহাস একটু একটু করে সবগুলো আলোচনা করার চেষ্টা করব। আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লাগবে। আমরা আগে মৌর্য যুগের শাসনটাকে শুরু করি। মৌর্য যুগ প্রথম যে শাসনটা ছিল নন্দ বংশ। নন্দ বংশ থেকে, বা নন্দ সাম্রাজ্য বলতে পারেন, এরপরে আসে মৌর্য সাম্রাজ্য। নন্দ সাম্রাজ্য থেকেই মৌর্য সাম্রাজ্যের, নন্দ সাম্রাজ্য থেকে মৌর্য সাম্রাজ্যে প্রথম সাম্রাজ্য মোটামুটি সেই সময়টাতে ভারতবর্ষ খ্রিস্টীয় চতুর্থ থেকে তৃতীয় অব্দ। ঠিক আছে, সেই সময়ে ভারতবর্ষের
ছোট 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 সাম্রাজ্যগুলো শাসন করছিল, ছোট ছোট রাজা ছোট ছোট স্থান দখল করে রাজ্য রাজ্য পরিচালনা করছিল। তো এর মধ্যে ছোট ছোট গুলোর মধ্যেও নন্দ বংশের যে নন্দ সাম্রাজ্য, এই সাম্রাজ্যটা তৎকালীন মগধের পাটালে পুত্রকে রাজধানী করে ওই নন্দ সাম্রাজ্য অন্যান্য সাম্রাজ্যগুলোর তুলনায় একটু বড় ছিল। এবং এই নন্দ সাম্রাজ্য অন্যান্য সাম্রাজ্যগুলোর তুলনায় বড় ছিল। আর নন্দ সাম্রাজ্যের সেই সময়ে যে নন্দ সম্রাট ছিলেন তারা মোটামুটি অত্যাচারী এবং কম জনপ্রিয়তার দিকে চলে যাচ্ছে। তাদের শাসনের কারণে তাদের বিভিন্ন রাজনৈতিক সমস্যা, তাদের শাসক হিসেবে তারা জনপ্রিয়তা যখন তাদের হ্রাস পাচ্ছিল, শেষ নন্দ সাম্রাজ্য ধননন্দ শেষ নন্দ সাম্রাজ্য ধননন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের গোড়াপত্তন হয়। এবং এই মৌর্য সাম্রাজ্যের গোড়াপত্তন করেন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্যের গোড়াপত্তন শুরু করেন। ঠিক আছে, তখন তার বয়স আনুমানিক 20 বছর। বুঝতে পারছেন, 20 বছরের একটা যুবক। আমরা আমাদের 20 বছর বয়সে কি করেছিলাম? আমরা আমাদের 20 বছর বয়সে ফেসবুক ইউটিউব স্ক্রলিং করে, হ্যাঁ, খেলাধুলা করে সবকিছু শেষ করে দিয়েছি। আমাদের যখন কোনো কিছু শেখার বয়স, কিন্তু সেই 20 বছরের একটা যুবক, সে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ভাবতে পারেন বিষয়টা। এবং এই চন্দ্রগুপ্ত মৌর্যকে মৌর্য বংশের সম্রাট হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে যে ব্যক্তিটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিলেন, তার গুরু, তার শিক্ষা গুরু, দীক্ষা গুরু, যাই বলেন না কেন, তিনি হচ্ছেন চাণক্য। চাণক্য চাণক্য বা কৌটিল্য, যাই বলেন। এই চাণক্য বা কৌটিল্য, তার লেখা একটি বই অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র চাণক্যের লেখা বই অর্থশাস্ত্র। ঠিক আছে, চাণক্যের লেখা একটি বই অর্থশাস্ত্র। এই চাণক্য, এটা নিয়ে একটি কিংবদন্তি আছে, আপনাদেরকে একটু গল্পটা শেয়ার করি। যে চাণক্য মৌর্য বংশের শেষ সম্রাট ধননন্দের কাছে গিয়ে, ধননন্দের যে তৎকালীন সময় ধননন্দ যে অত্যাচারী শাসকে পরিণত হয়েছে, তার রাজ্যের যে প্রশাসনিক দুর্বলতাগুলো, এগুলো নিয়ে যখন ধননন্দকে কিছু বলছিলেন, তো ধননন্দ সেই বিষয়টা নিতে পারেননি। তিনি এই ব্রাহ্মণ্য পণ্ডিত চাণক্যকে যথারীতি অপমান করে তার রাজমহল থেকে বের করে দিলেন। যে এই অপমান এত বড় একজন পণ্ডিত মানুষ নিতে পারে? তিনি এই অপমানটা সহ্য করতে পারলেন না। এই অপমানের প্রতিশোধ হিসেবে তিনি এই নন্দ বংশ বা নন্দ সাম্রাজ্যকে ধ্বংস করার চিন্তা ভাবনা করলেন, বা নন্দ বংশের শাসন শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করলেন। এবং তৎকালীন সময়ে চন্দ্রগুপ্ত মৌর্য নামের এক যুবক, তিনি যখন আলেকজান্ডার দ্য গ্রেট 326 সালের দিকে ভারতবর্ষ আক্রমণ করার পর ভারতের উত্তর পশ্চিম অংশের যে অংশটুকু দখল করে নিলেন গ্রিক যোদ্ধারা, তারপরে ওইখান থেকে মোটামুটি একটা রাজনৈতিক শূন্যতা দেখা দিল। তো এমন হয় না যে যখন রাজনৈতিক অস্থিরতা চলে, সেই রাজনৈতিক শূন্যতা হঠাৎ করে নতুন নতুন নেতার উদ্ভব ঘটে, যার নেতৃত্ব দানে বলিয়ান, মোটামুটি পরিচিত ফেস। তো আমরা আমাদের জুলাই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি এরকম নতুন হঠাৎ করে যাদেরকে আমরা চিনতাম না, তারা সাংগঠনিক বা কি বলে সমন্বয়ক হিসেবে যে তাদের আত্মপ্রকাশ, সেম ঘটনাটাই যখন 326 অব্দে, আপনাদের এগুলো লেখা হয়ে থাকলে বা নোট করলে একটু মিশিয়ে দিলাম, আবার লিখবো, সমস্যা নেই। 326 অব্দের দিকে যখন
326 অব্দ আলেকজান্ডার দ্য গ্রেট যখন ভারতবর্ষ আক্রমণ করলেন সেই সময়ে সেই সময় ভারতের উত্তর পশ্চিম অংশ বিশেষত হচ্ছে যেটা গান্ধার সভ্যতা বা গান্ধার রাজ্য বলে আমরা জানি, সেই অংশটুকু আফগানিস্তানের ওই সাইডে। তো ওই অংশটুকু যখন আক্রমণ করলেন তখন ওইখানে এক রাজনীতি ওই জায়গার যে রাজা ছিলেন তাকে আক্রমণ করার ফলে তিনি যখন পরাজিত হলেন সেখানে একটি রাজনৈতিক শূন্যতা দেখা দিল। সেই রাজনৈতিক শূন্যতায় আমাদের চন্দ্রগুপ্ত মৌর্যের মানে উত্থান। এই ধরনের একটা ইয়াং ছেলেকে তখন তিনি বেছে নিলেন চাণক্য, যে একে দিয়েই আমি পরবর্তীতে নন্দ বংশের সাম্রাজ্যের পতন ঘটাবো এবং নন্দ বংশের পরবর্তী যে বংশ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবে সেই সাম্রাজ্য প্রতিষ্ঠা করব। তিনি চাণক্য তখন কি করলেন, এই চাণক্য সাথে নিলেন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যকে। আর অলরেডি নন্দ বংশে বা নন্দ সাম্রাজ্যে এক ধরনের কলহ দেখা দিচ্ছে, প্রজারা সন্তুষ্ট নয়, বিশৃঙ্খলা, সেনা যারা সৈন্য তাদের মধ্যেও অসন্তুষ্টি দেখা দিচ্ছে। তো এই যে দুর্বলতাগুলো, এই দুর্বলতাগুলোর কথা বলতে গিয়ে কিন্তু চাণক্য ধনানন্দের কাছে খারাপ হয়ে গেলেন, অপমানিত হলেন। তো পরবর্তীতে তখন চাণক্য এই চন্দ্রগুপ্ত মৌর্যকে সাথে নিয়ে তিনি তৎকালীন সময়ের বিখ্যাত শিক্ষা নগরী বা শিক্ষা কেন্দ্র বলা যেতে পারে, সেটা হচ্ছে তক্ষশিলা। এটার অবস্থান পাকিস্তানে বর্তমান, ঠিক আছে। এই তক্ষশিলায় নিয়ে গেলেন চন্দ্রগুপ্তকে। সেখানে তিনি চাণক্য নিজে গুরু, অন্যান্য অনেক যারা শিক্ষা পণ্ডিত তাদের সাথে চন্দ্রগুপ্ত মৌর্যকে সামরিক জ্ঞান বা শিক্ষা বলেন, সামরিক বা অস্ত্র চালানো, যেটা যুদ্ধ কৌশল, রণকৌশল, তাকে রাজনীতি, অর্থনীতি, যুদ্ধ পরিচালনা থেকে সামরিক যত বিষয় আছে সমস্ত শিক্ষাগুলো দিয়ে তাকে শিক্ষিত করলেন এবং ট্রেনিং দেন। তারপর এই চন্দ্রগুপ্তকে নিয়ে চাণক্যের চালাকি, চন্দ্রগুপ্তের সাহস, শক্তি দুই মিলে নন্দ বংশে আঘাত, ডাইরেক্ট সেন্টারে, একেবারে সেন্টারে বলতে হচ্ছে প্রাসাদে, যেটা হচ্ছে পাটালিপুত্র রাজধানীতে, ডিরেক্ট রাজধানীতে আক্রমণ করার ফলে তাদের একটা ভুল হলো যে এইখানে সরাসরি আক্রমণ করে বসলেন। প্রথম অ্যাটাকে তারা পরাজিত হলেন, ফিরে চলে গেলেন আবার তক্ষশিলা। আবার তারা প্রস্তুতি নিয়ে নেক্সট তারা যে বিষয়টা করলেন যে তারা নন্দ সাম্রাজ্যের যত সেনা আছে যাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি ছিল, যেসব প্রজারা অসন্তুষ্টিতে ছিল, এই বিভিন্ন তাদের রাজ অন্দরমহলের যে বিষয়গুলো থাকে, বিশেষত হচ্ছে রাজ দরবারের সাথে সম্পৃক্ত যে মন্ত্রী টন্ত্রী থাকে, তাদের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি ছিল নন্দবংশের প্রতি, সবাইকে নিয়ে তিনি কি করলেন, চাণক্য তৈরি করলেন একটি গ্রুপ তৈরি করলেন। এই গ্রুপ বা এটাকে বলা হয় যে গুপ্তচর। এই চাণক্যের গুপ্তচর নীতি ছিল অত্যন্ত সূক্ষ্ম এবং হচ্ছে দক্ষ। এই গুপ্তচরদের সাথে নিয়ে চাণক্য চন্দ্রগুপ্তকে সাথে নিয়ে গুপ্তচরদের সমস্ত ইনফরমেশন গুলো কালেক্ট করে তিনি এরপরে পরবর্তী দ্বিতীয় স্টেপে তিনি নন্দ বংশে আবার আক্রমণ করেন এবং তিনি এই আক্রমণটি করেছিলেন নন্দ বংশের যত অসন্তুষ্ট প্রজা, সৈন্য এবং তার মন্ত্রী পরিষদ থেকে শুরু করে ভিতর বাহিরের যত রকমের নন্দবংশের যারা তৎকালীন ধনানন্দকে পছন্দ করতেন না, এই ধরনের মানুষদেরকে নিয়ে তিনি দ্বিতীয় অ্যাটাক করেন এবং এই সময়ে তিনি এই নন্দবংশের পতন ঘটান এবং পাটালিপুত্র দখল করে নেন। নন্দবংশের শাসন এখান থেকেই শেষ হয়। সেই সময়টা ছিল হচ্ছে 322 অব্দ বা 322 খ্রিস্টপূর্বাব্দে নন্দ বংশের পতন।
নন্দ বংশের পতন ঘটে 322 অব্দে, খ্রিস্টপূর্ব 322 অব্দে নন্দ বংশের পতন ফাইনালি করে ফেলেন। ফার্স্ট অ্যাটাকতে তারা পারেনি, কারণ তারা একটা ডিরেক্ট সরাসরি তাদের পাটলিপুত্রে যে রাজধানী সেখানে আক্রমণ করে বসেছিলেন। কিন্তু পরবর্তীতে তারা তাদের গুপ্তচরদের সাহায্য সহযোগিতা, বিভিন্ন যে অসন্তুষ্ট প্রজা সৈন্যরা ছিল তাদেরকে সাথে নিয়ে কূটকৌশল করে একবারে শেষ পর্যন্ত নন্দ বংশের পতন ঘটেছিল 322 অব্দে। এটা ছিল নন্দ বংশের পতনের গল্প এবং মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠার গল্প। এবং চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে 322 অব্দের দিকে কি করলেন? মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন 322 খ্রিস্টাব্দে। এই মৌর্য সাম্রাজ্যের পতন ঘটেছিল 185 অব্দ। এগুলো সবগুলো খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে? আমরা সাল গণনা বা যীশু খ্রিস্টের জন্মের আগের কথা বলছি, খ্রিস্টপূর্বাব্দের কথা। এটা হচ্ছে বিসি, বিফোর খ্রিস্ট। ওকে, তাহলে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল 322 অব্দে, পতন ঘটেছিল 185 খ্রিস্টপূর্বাব্দে। এখন আসি, মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়ে গেল, চন্দ্রগুপ্ত মৌর্য সেখানকার সম্রাট। তিনি মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠার পরপরই যে কাজটি করলেন, তিনি তো অলরেডি ট্রেন আপ। চাণক্য তার গুরু, অর্থশাস্ত্রের লেখক, তাকে ধরা হয়। তিনি তার সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা বা সাম্রাজ্য বিস্তারের পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করলেন। তিনি তার নন্দবংশ যতটুকু ছিল, এই যে মনে করেন এত বড় পুরো ভারত জুড়ে, বঙ্গ সহ আফগানিস্তান, পাকিস্তান সহ এদিকে, এই যে দক্ষিণ ভারতের অংশটুকু, এই যে দক্ষিণ ভারতের অংশটুকু, এই যে আমাদের এই নেপালের কাছাকাছি থেকে শুরু করে এই ওই যে আমাদের বাংলা, বিহার, এই অংশটুকু ছিল নন্দবংশ। মোটামুটি অনেক বড়। এগুলো সব ছোট 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 সাম্রাজ্য ছিল, ছোট ছোট রাজা, ছোট ছোট স্থান দখল করে। এই নন্দ সাম্রাজ্য দখল করে যখন এটা মৌর্য সাম্রাজ্যে পরিণত হলো, এই মৌর্য সাম্রাজ্য পরবর্তীতে এই যে ছোট ছোট সাম্রাজ্যগুলো ছিল এগুলোকে দখল করে রাজ্য বিস্তার করলেন। এগুলো সব পরবর্তীতে এক ছাতার নিচে চলে আসলো। পরবর্তীতে দেখা যায় মোটামুটি পুরো ভারতবর্ষ বলতে তৎকালীন আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ সহ নেপাল, ভুটান যা আছে, শুধু দক্ষিণ ভারতের এই অংশটুকু বাদ দিয়ে বাংলা সহ পাকিস্তান, আফগানিস্তান, কাশ্মীর এবং ইরানের কিছু অংশ, আপনারা জানেন না যে আফগানিস্তানের পাশাপাশি ইরান, এই পুরো অঞ্চলটুকু চলে গেল মৌর্য সাম্রাজ্যের আওতায় এবং পুরো এক ছাতার নিচে চলে আসলো পুরো ভারতবর্ষ। এই পুরো ভারতবর্ষ এক ছাতার নিচে চলে আসলো। এটা শুধু একমাত্র মৌর্য সাম্রাজ্য এই সময়েই সম্ভব হয়েছিল পুরো ভারতবর্ষকে এক ছাতার নিচে নিয়ে আসা। এটাই হচ্ছে আমাদের গোড়ার দিকে, শুরুর দিকে ইতিহাসের অন্যতম একটি ঘটনা, যে এই সময় মৌর্য সাম্রাজ্যের এই সময়ে কেবলমাত্র পুরো ভারতবর্ষ একজন সম্রাটের শাসনে, একজন সম্রাটের কথায় উঠেছিল, বসেছিল দীর্ঘ সময় যাবত। এবং এই সাম্রাজ্যের প্রথম রাজা তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এটাকে আবার গুলিয়ে ফেলবেন না যে গুপ্ত যুগের রাজা নাকি, টাইটেল মৌর্য। এরপরে আসে তার সন্তান বা ছেলে বিন্দুসার। বিন্দুসারের 100 সন্তান ছিল কিংবদন্তি অনুসারী, জানি না আমরা, কিন্তু গল্প বা ঘটনায়
কোথাও কোথাও এরকম লেখা আছে যে কিংবদন্তি অনুসারে বিন্দুর 100 সন্তানের মধ্যে সবাইকে মেরে ফেলে অশোক, সমস্ত ভাইদেরকে মেরে ফেলে চক্রান্ত করে অশোক হয়েছিল মৌর্য গুপ্তের তৃতীয় রাজা বা সম্রাট। সম্রাট অশোক। এখানে আমরা মূল আলোচনা করব হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, তার সন্তান বিন্দুসার। তার সম্পর্কে খুব বেশি লেখা কিছু নেই, তবে এটা জানা যায় যে তিনি একজন শান্তিপ্রিয় রাজা ছিলেন। বাবার কাছ থেকে অলরেডি সাজানো গুছানো একটা বিশাল সাম্রাজ্য পেয়েছেন, সুতরাং তাকে আর সাম্রাজ্য বাড়ানোর নেশা বা অন্য কিছু করার চিন্তা ভাবনা, তাকে আর অত যুদ্ধ বিগ্রহ করতে হয়নি। তিনি শান্তিতেই তার রাজ্য পরিচালনা করেছিলেন, হয়তো কিছু যুদ্ধ করেছেন সেটা ও জানা, কিন্তু পরবর্তীতে তার ছেলে সম্রাট অশোক তার কি বলা যেতে পারে, তার একটি বৈচিত্র্যময় জীবন এবং একজন শ্রেষ্ঠ যোদ্ধা, একজন ভালো শাসক, এবং জীবনের এক সময় একরকম, জীবনের আরেক সময় মানে শেষ সময়ে, জীবনের অর্ধেক পাঠ কেটেছে তার হচ্ছে যুদ্ধের ময়দানে, জীবনের বাকি সময়টুকু কেটেছে তার শান্তির ধর্ম যেটাকে বলা যেতে পারে সেই সময় ছিল। যুদ্ধবাদ, যুদ্ধ, অহিংসা এইসবের ধর্ম, বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন তিনি। ঠিক আছে, তো এই যে সিরিয়ালটা আপনারা দেখেন, সম্রাট অশোক তিনি 273 থেকে 232 এই সময়ে তিনি শাসন ভার গ্রহণ করেছিলেন। মোটামুটি প্রায় 40 বছর তার শাসনকাল ছিল। ঠিক আছে, 273 থেকে 232। আমরা এখন আসি মৌর্য যুগের যে শিল্পকলা, মৌর্য যুগের শাসনের মেইন বিষয়গুলো আমরা আলোচনা করলাম। এবার মৌর্য যুগের শিল্পকলা নিয়ে আলোচনা করি। শিল্পকলা যে কোনো একটি সভ্যতা বলেন বা যে কোনো একটি সময়কাল বা এক সাম্রাজ্যের যেটাই বলেন না কেন, সেই সময়কার যদি শিল্পকলার বিষয় নিয়ে আলোচনা করতে যান, তাহলে আপনাকে শিল্পকলার মেইন কিছু টপিক থাকে, সেগুলো নিয়ে আলোচনা অবশ্যই করতে হবে। শিল্পকলা বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে 1 নাম্বার ভাস্কর্য, 3 ডাইমেনশন। তারপর আলোচনা করবেন স্থাপত্য, তারপর আলোচনা করবেন অবশ্যই চিত্রকলা। তো মৌর্য যুগের শিল্পকলা বলতে আমরা বুঝি মৌর্য যুগের ভাস্কর্য শিল্প, স্থাপত্য শিল্প এবং চিত্রকলা। মৌর্য যুগের ভাস্কর্য শিল্প, স্থাপত্য শিল্প, চিত্রকলা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের মৌর্য যুগের ভাস্কর্য সম্পর্কে আগে জানতে হবে। যে মৌর্য যুগের সময়ে, এখন আমরা মৌর্য যুগের ভাস্কর্য সম্পর্কে আলোচনা করি, যে মৌর্য যুগ যে সময়ে চলছিল সেই সময় ভাস্কর্যের তেমন কোনো বিশেষ নমুনা আমরা পাই না চন্দ্রগুপ্তের আগ পর্যন্ত। কিন্তু মৌর্য যুগের ভাস্কর্য শিল্পের মধ্যে অন্যতম যে ভাস্কর্যগুলো আমরা পাই সেগুলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভাস্কর্যগুলো ডেভেলপ হচ্ছিল। এর আগে হয়তো বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছিল না। কেবলমাত্র সম্রাট অশোক এই সময়ে যখন তিনি যুদ্ধ শেষ করে সব দিক, তার জীবনের শেষ যুদ্ধ ছিল হচ্ছে কলিঙ্গ যুদ্ধ, কলিঙ্গ সাম্রাজ্য যখন দখল করতে যান, সেই সময় যে রক্তক্ষয়ী লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর পরবর্তীতে তাদের আর্তনাদ এবং যুদ্ধের রক্ত বৃষ্টির পানিতে ধুয়ে যখন নদীর পানি পুরো লাল হয়ে স্রোতের সাথে ভেসে যাচ্ছে, এই বিষয়গুলো মৌর্য সম্রাট অশোককে খুবই মর্মাহত করেন এবং তিনি যুদ্ধের ভয়াবহতা সচক্ষে লক্ষ্য করার পর তিনি সিদ্ধান্ত নিলেন যে আর নয়, তিনি থেমে গেলেন। তিনি তখন বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে পরবর্তীতে অহিংসার যে মতবাদ এবং বৌদ্ধ ধর্মের প্রতি তার পৃষ্ঠপোষকতা, বৌদ্ধ ধর্মের প্রচার প্রচারণার কার্যে তিনি তার বাকিটা জীবন কেটে দিয়েছেন। তো এই
সম্রাট অশোকের বেলাতেই বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করতে গিয়ে তিনি শিল্পের পৃষ্ঠপোষক হিসেবে গড়ে ওঠেন এবং তিনি বহু শিল্পের পৃষ্ঠপোষকতা এই সময় করেছেন। তো ভাস্কর্য শৈলীর মধ্যে আলোচনা করতে গেলে মৌর্য যুগের ভাস্কর্য, এই তিনটা টপিকের মধ্যে এখন আমরা একটু ভাস্কর্য নিয়ে আলোচনা করি। নিচের গুলো মিশিয়ে দিলাম। তার ভাস্কর্যের মধ্যে স্তম্ভের কথাটা আমরা প্রথমে বলতে পারি। এটা মৌর্য যুগের অন্যতম স্তম্ভ, মৌর্য স্তম্ভ। দ্বিতীয়ত বলবো হচ্ছে যক্ষের মূর্তি বলবো নাকি আগে, নাকি যক্ষের মূর্তি বলবো? যক্ষের, আচ্ছা যক্ষীকে আগে বলি। যক্ষের মূর্তি, যক্ষের মূর্তি কল্পতরু বা বৃক্ষ, কোথাও কল্প বৃক্ষ, কোথাও কল্পতরু লেখা আছে। আরেকটা হচ্ছে আবক্ষ পুরুষ ভাস্কর্য। ও আরেকটা তো ভুলেই গেছিলাম, চামর ধারিণী, চামর ধারিণীর ভাস্কর্য। ঠিক আছে, এইগুলো মোটামুটি বিখ্যাত। তার মধ্যে মেইন সবচেয়ে বেশি আলোচনা হয় চামরধারিণী, যদিও পরে লিখেছি এই বিষয়টি। চামরধারিণী এবং স্তম্ভ অন্যতম, স্তম্ভ অন্যতম, যক্ষের মূর্তি, যক্ষের মূর্তি, যক্ষের মূর্তি। ঠিক আছে, ভাস্কর্যের মধ্যে স্তম্ভ ঢুকিয়ে দিছি। স্তম্ভ হচ্ছে একটি সেই সময়ের স্তম্ভটা মেনলি সম্রাট অশোক তার সময়ে সবচেয়ে বেশি স্তম্ভ তৈরি করেছেন। এবং এই স্তম্ভ আরেকটা বলা যেতে পারে এখানে ভাস্কর্যের মধ্যে যে তিনি যে স্তূপগুলো তৈরি করেছিলেন সেই সময়, স্তূপের যে তরুণ, এটাও একটা ভাস্কর্যের মধ্যে পড়ে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা নিয়ে পরে আলোচনা করছি। তো স্তম্ভগুলো হচ্ছে তার অন্যতম ভাস্কর্যের মধ্যে একটি অংশ। এই স্তম্ভ তিনি তৈরি করেছিলেন, এগুলো লেখা হলে আমি মিশিয়ে দিয়ে আলোচনা করতে পারি। স্তম্ভ তিনি তৈরি করেছিলেন স্পেশালি হচ্ছে স্তম্ভ, এই যে স্তম্ভের উপকরণ ছিল হচ্ছে ছনার এক ধরনের পাথর, যেটা বারাণসীর যে উপকূল অংশ, যে নদী তীরবর্তী অংশ, সেইখানে এই একটা বেলে পাথর পাওয়া যায় যেটার নাম ছনার। ঠিক আছে, এটা হচ্ছে বেলে পাথর, লিখে রাখি, বেলে পাথর বা স্যান্ডস্টোন। এই বেলে পাথর দিয়েই ম্যাক্সিমাম স্তম্ভগুলো তৈরি হয়েছে এবং এই বেলে পাথর ছিল এই স্তম্ভের মূল উপকরণ। আর এর বৈশিষ্ট্যগুলো বলি, বৈশিষ্ট্য হচ্ছে উচ্চাঙ্গের পলিশ বা পালিশ, যেটা যেখানে লেখা থাকুক, হাই পলিশ, যেটাকে একবারে এত মসৃণ ভাবে সেটাকে পলিশ করা হতো যে চকচক করতো। বেলে পাথরের একটি স্তম্ভ, তার মধ্যে যে বিষয় আশয়গুলো খোদিত থাকতো সেগুলোকে হাই পলিশ দিয়ে সেটা প্রায় চকচক করে সেটাকে পলিশ করা হতো। আর এটাই ছিল মৌর্য ভাস্কর্যের অন্যতম বৈশিষ্ট্য, মৌর্য বৈশিষ্ট্য বলে। ঠিক আছে, মৌর্য ভাস্কর্যের অন্যতম বৈশিষ্ট্য এই পলিশনেসটা। পরবর্তী যে কুষাণরা এসেছিল তাদের সময় ছিল না, তারা এটাকে রিসিভ করেনি। কিন্তু পরবর্তীতে যারা আবার গুপ্ত এসেছিল পরবর্তীতে, এই গুপ্তরা এই পলিশনেসটাকে আবার নিয়ে আসে এবং পাল আমলেও আমরা যে ব্ল্যাক ব্যাসেল্টের যে ভাস্কর্যগুলো দেখি বা মূর্তিগুলো দেখি, সেগুলো কিন্তু হাই পলিশ করা। তো এই উচ্চাঙ্গের পলিশ ছিল মৌর্য ভাস্কর্যের একটি অন্যতম বৈশিষ্ট্য।
এই স্তম্ভের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে বেশি নান্দনিক, সবচেয়ে বেশি পরিচিত, আলোচিত, সমালোচিত, যেটাই বলেন, এক হচ্ছে লোরিয় নন্দনগড় লোরিয় নন্দনগড়ের স্তম্ভ। ঠিক আছে, এটা 32 ফিট মনে হয়, 32 ফিট উঁচু। আর এই সময়ের ম্যাক্সিমাম স্তম্ভগুলো নন্দনগড়ের এই যে কয়েকটি স্তম্ভ ছিল, আর এই স্তম্ভগুলো ম্যাক্সিমামই প্রায় 30 থেকে 40-এর মধ্যে এর উচ্চতা ছিল। ঠিক আছে, আর আরেকটি হচ্ছে সবথেকে সুন্দর, সবথেকে নান্দনিক যে স্তম্ভ, সেটা হচ্ছে সারনাথের স্তম্ভ। ঠিক আছে, সারনাথের স্তম্ভ অন্যতম সুন্দর, এবং সারনাথের স্তম্ভর উচ্চতা প্রায় ছিল 7 ফুট। ঠিক আছে, এই সারনাথের স্তম্ভ ছিল 7 ফুট, লোরিয় নন্দনগড়ের স্তম্ভ ছিল প্রায় 32 ফুট আনুমানিক। এটা এই সংখ্যাগুলো খুবই কমন। ঠিক আছে, 7 ফুট এবং এটি 32 ফুট। আর ম্যাক্সিমামই ছিল হচ্ছে আপনার 30 থেকে 40-এর মধ্যে উচ্চতাগুলো ছিল। তো এই দুটি স্তম্ভের কথা মনে রাখলে চলবে আপনাদের। তো এই দুটি স্তম্ভ ছিল মৌর্য ভাস্কর্যের স্তম্ভের সব থেকে বেশি জনপ্রিয় এবং সব থেকে সুন্দর দুটি স্তম্ভ, যেটা আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন, অনেক সুন্দর। তো সারনাথের স্তম্ভ সম্পর্কে একটু বলি। সারনাথের যে স্তম্ভটা মৌর্য স্তম্ভ, এই স্তম্ভের উপরে মনে করেন এরকম মুখওয়ালা চারদিকে 4টা সিংহ এইভাবে বসে আছে। হ্যাঁ, এই সিংহগুলো বসে আছে। এইখানে একটা গোল চাকতি, এখানে অশোকের ধর্মচক্র, এখানে কিছু পশুমূর্তি খোদিত আছে। আর এই যে এইভাবে এই যে বিষয়টা দেখতে পাচ্ছেন, মোটামুটি একটু হালকা ড্রয়িং করার চেষ্টা করলাম। স্তম্ভ হচ্ছে আপনার ভাস্কর্যের মধ্যে নিয়ে গেছে এই কারণ স্তম্ভের যে বিষয়টুকু আমরা সবচেয়ে বেশি আলোচনা করি সেটুকু হচ্ছে এই যে ডিজাইনটুকু। স্তম্ভকে 3টা পার্টে ভাগ করা যায়, 3টা পার্ট। প্রথম পার্ট যদি বলি, এই যে এটা, ঠিক আছে, এখানে হচ্ছে 4টি জোড়া সিংহ, 4টি সিংহ, ফ্রন্টে একটা, এই পাশে একটা মুখ করে আছে, এই পাশে একটা মুখ করে আছে, এর ব্যাক সাইডে আরেকটি সিংহ আছে। মানে 4টি সিংহ, তাদের পশ্চাৎ অংশগুলোকে যদি ঠেকে ঠেকে এইভাবে 4জন থাকে, বসে থাকে, তাহলে যে অবস্থাটা থাকে, সেই 4টা সিংহকে 4টা সিংহ 4 পাশ থেকে মুখ করে, 4দিকে মুখ করে একসাথে, সবার পিঠ গুলো একসাথে জোড়া লাগানো অবস্থায় 4দিকে মুখ করে আছে। তো এই হলো এই অশোক স্তম্ভের উপরের অংশ। ঠিক আছে, এখানে এই সিংহ হলো মৌর্য সম্রাট অশোকের শৌর্য বীর্যের প্রতীক বলা হয়ে থাকে। সিংহ যদিও ভারতীয় অপ্রতুল সিংহ, ভারতের খুবই কমন একটা অ্যানিমাল নয়। এই সিংহ হচ্ছে হেলেনীয় গ্রিক ভাস্কর্যের বা গ্রিক যে ভাস্কর্য শৈলী, সেখানকার একটা কমন বিষয়। কিন্তু সেটা অনেকে মনে করেন যে যেহেতু অলরেডি গ্রিকরা ভারতে আক্রমণ করেছিল 326 সালের দিকে, সুতরাং ভারতে গ্রিকের একটা প্রভাব ছিল, এবং মৌর্য সাম্রাজ্যের মধ্যে কিন্তু পোর্সেপোলীয় বা কি যেটা বলে এটাকে, পোর্সেপোলীয় বা হেলেনিক যে একটা প্রভাব ছিল, এই প্রভাবের কারণেই হয়তো সিংহ। কিন্তু সিংহ এখানে উল্লেখ করা হয়েছে মৌর্য সম্রাট অশোকের শৌর্য বীর্যের প্রতীক হিসেবে।
পরবর্তী গুরুত্বপূর্ণ যে অংশটুকু, এখানে একটি চক্র রয়েছে, যেটা আপনারা ভারতের জাতীয় পতাকার মাঝখানে যে চক্রটি দেখতে পাবেন, চাকার মতো অংশটি, এটি ধর্মচক্র বা অশোক চক্র হিসেবে পরিচিত। এই চক্রটি পুরো সার্কেলের, এটা তো সার্কেল, এটা হচ্ছে একটা সার্কেল জিনিস, ঠিক আছে। এই যে পুরো পিলারের 4-5 জুড়ে এই অংশটুকু আছে, এটা সামনের অংশটুকু, আমার সামনে থেকে দেখলে আপনি যেটা দেখতে পাবেন সেটা। এই সার্কেল রয়েছে 4টি, এবং একটি সার্কেলের মাঝখানে একটি করে ভাস্কর্য, রিলিফ ভাস্কর্য আছে। আবার একটি সার্কেল রয়েছে, আবার একটি রিলিফ ভাস্কর্য রয়েছে, পুরো সার্কেল জুড়ে এইভাবে রয়েছে। আর এই সার্কেলটি ধর্মচক্র, পবিত্রতার প্রতীক বা সূর্যের প্রতীক। এবং এই 4টি অ্যানিমালস যে রয়েছে এই পুরো সার্কেল জুড়ে, 4টি হলো এক, হাতি বলি, কারণ হাতি হচ্ছে গৌতম বুদ্ধ, শাক্যমুনি বুদ্ধ, তার জন্মের সাথে সম্পৃক্ত হাতি, পবিত্র একটি পশু তারা মনে করেন। দ্বিতীয় হচ্ছে অশ্ব। অশ্ব হচ্ছে এই কারণেই পবিত্র, এই কারণে এখানে রিলিভ করা হয়েছে। অশ্ব বা ঘোড়ায় চড়ে তিনি সংসার ত্যাগ করে, তার যে সাম্রাজ্য ছিল, গৌতম বুদ্ধের সাম্রাজ্য ত্যাগ করে, সংসার ত্যাগ করে তিনি সন্ন্যাসী হয়েছিলেন, অশ্ব। তৃতীয় হচ্ছে বৃষ বা ষাঁড় লিখি, ষাঁড় হলে সবচেয়ে বোঝা যায়, ষাঁড়, ঠিক আছে। চতুর্থ হচ্ছে অশ্ব, সিংহ। এখানে 4টি অ্যানিমালস এই রিলিফ গুলোতে খোদাই করা আছে, এবং এই সার্কেল একটা করে রয়েছে, একটা করে রিলিফ খোদাই রয়েছে এই 4টি পশুর। এই যে নিচের অংশটুকু ঝালরের মতো দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে পদ্মকে উল্টো করে রাখলে যেরকম হয়, একটা লোটাস বা পদ্মকে উল্টো করে রাখলে যে জিনিসটা হয় সেটা। এবং অনেকে মনে করে থাকেন যে এই অংশটা হচ্ছে মেনলি এসেছে হচ্ছে আপনার পোর্সোপোলিও, যেটা ইরানের তৎকালীন আকামেনীয় যে সাম্রাজ্য ছিল, ওইখানকার একটা ট্র্যাডিশন। আর এইটুকু বাকিটা তো সলিড একটি পলিশ করা পিলার বা স্তম্ভ। আমাদের আলোচনার মেন বিষয়বস্তু হচ্ছে এই এতটুকুর যে শিল্পকর্ম বা ভাস্কর্য গুণাবলী, এইটুকুই অশোক স্তম্ভের হচ্ছে মেন বিষয়। এটাই হচ্ছে আপনার রয়েছে সারনাথে। আর এটা সারনাথের গেল। আর আসি হচ্ছে আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ, সেটা ছিল লৌড়ীয় লৌড়ীয় নন্দনগড়ের, যেটা লৌড়ীয় নন্দনগড়েরটা জাস্ট সিম্পল, এখানে শুধু সিংহ, এখানে একটি সিংহ খোদাই করা আছে, জাস্ট এইরকম একটা ভাস্কর্য। এখানে এই চক্র টক্র কিচ্ছু নেই। তো এই দুটার মধ্যে এটা ছিল সবচেয়ে লম্বা উঁচু, আর এটা ছিল একটু খাটো। এই হলো চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত নয়, সম্রাট অশোকের সময়ে তৈরি ম্যাক্সিমাম স্তম্ভগুলো, যেগুলো আজও দণ্ডায়মান আছে এবং সংরক্ষিত আছে সেই সব গুরুত্বপূর্ণ স্থানগুলোতে, যেটা বললাম সারনাথ এবং লৌড়ীয় নন্দনগড়। এইগুলো অশোক স্তম্ভ। অশোক স্তম্ভের আলোচনা আপনারা হয়তো বুঝতে পেরেছেন। নন্দনগড় এবং সারনাথের স্তম্ভ অন্যতম বিখ্যাত এবং আলোচিত, পরিচিত। পরবর্তীতে আসি হচ্ছে স্তম্ভ গেল, যক্ষী এবং যক্ষের যে মূর্তি বা ভাস্কর্য যেগুলো রয়েছে, যক্ষ, যক্ষ, যক্ষী, আরে কি লিখছে, যক্ষী, হ্যাঁ। এর মধ্যে এই যক্ষ যক্ষী মৌর্য যুগের আগেও কিন্তু এটার প্রচলন ছিল, এই ভাস্কর্যগুলোর। এরা ছিল মূলত হচ্ছে আপনার উর্বরা শক্তি বা হ্যাঁ, উর্বরা শক্তির দেব দেবী, এবং অনেক সময় এদেরকে ধন সম্পদের দেব দেবী বলা হয়, কারণ এদের পোশাক আশাক, আপনার এদের গহনা, শরীরের মধ্যে প্রচুর পরিমাণে গহনা পরে আছেন তারা, তাদের কোমর বন্ধনী উন্নত, এবং এইরা হচ্ছে ধন সম্পদ এবং উর্বরা শক্তি।
শক্তি। ঠিক আছে, এর মধ্যে হচ্ছে যক্ষীর মূর্তি বা ভাস্কর্য। এই যক্ষীর ভাস্কর্য পাওয়া যায় কোথায়? যক্ষীর ভাস্কর্য পাওয়া যায় হচ্ছে দিদারগঞ্জ, বিখ্যাত গুলো দিদারগঞ্জ। এই দিদারগঞ্জে চামরধারিণী চামরধারিণীর ভাস্কর্য এই দিদারগঞ্জেই পাওয়া যায়। যক্ষীর ভাস্কর্য এবং চামরধারিণীর ভাস্কর্য এবং যক্ষীর ভাস্কর্য আরেকটি জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে যক্ষীর ভাস্কর্য আরেকটি কোথায় যেন পাওয়া যায়, বেশনগরে। যক্ষীর ভাস্কর্য পাওয়া যায় হচ্ছে আপনার দিদারগঞ্জ এবং বেশনগর। আর চামরধারিণীর যে ভাস্কর্য সেটাও দিদারগঞ্জে পাওয়া যায়। তাহলে দিদারগঞ্জে আপনারা মোটামুটি দুইটা গুরুত্বপূর্ণ ভাস্কর্য পাচ্ছেন, যক্ষীর মূর্তি এবং চামরধারিণী। আর যক্ষীর মূর্তি দিদারগঞ্জেও পাওয়া যায়, সেটাও বিখ্যাত, এবং বেশনগরে যেটা পাওয়া যায় সেটাও বিখ্যাত। ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম বইয়ে আপনারা দেখবেন দিদারগঞ্জ উল্লেখ করা আছে আর বেশনগরও উল্লেখ করা রয়েছে। তবে 6 ফুট 7 ইঞ্চি যেটা, এটা হচ্ছে আপনার বেশনগরের যক্ষীর মূর্তি। পরবর্তীতে আসি আমরা যক্ষের মূর্তি। যক্ষের মূর্তি পাওয়া যায় পারথামে। এটা 8 ফুট 8 ইঞ্চি। ঠিক আছে, তাহলে যক্ষ বা যক্ষী ধন সম্পদের দেবদেবী ছিলেন এবং উর্বরা শক্তির প্রতীক ছিলেন। ঠিক আছে, উর্বরা শক্তির প্রতীক। এবং দিদারগঞ্জে চামরধারিণী এবং যক্ষীর মূর্তি, প্লাস বেশনগরে হচ্ছে আপনার যক্ষীর মূর্তি এবং দিদারগঞ্জেও যক্ষীর মূর্তি। যক্ষীর মূর্তি দিদারগঞ্জ, বেশনগর। দিদারগঞ্জটা বেশি কমন। আর চামরধারিণী শুধু দিদারগঞ্জ এবং যক্ষের মূর্তি পারথাম। যক্ষী গেল, চামরধারিণী চলে গেল। এখন আমরা আসি তার মোটামুটি ভাস্কর্যের বিষয় আশয়গুলো শেষ। তো মৌর্য যুগের ভাস্কর্যে যে বৈশিষ্ট্যগুলো ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে উচ্চাঙ্গের পলিশ বা হাই পলিশ, একেবারে মসৃণ পলিশ। তো এইটা ছিল মৌর্য যুগের ভাস্কর্যের একটি বৈশিষ্ট্য। ম্যাক্সিমাম ভাস্কর্য এবং স্তম্ভ তৈরি হয়েছিল চুনার বেলে পাথর বা এটাকে সোনার হিসেবে বলা হয়। স্পেশালি পারথামের যে স্তম্ভ সেটাকে সোনার বলা হয় এবং বেলে পাথরে নির্মিত এই স্তম্ভগুলোর মধ্যে অন্যতম লোরিয়া নন্দনগড়ের স্তম্ভ এবং হচ্ছে সারনাথের স্তম্ভ। সারনাথের স্তম্ভটাকে এত সুন্দর বা এত নান্দনিক করার একটি কারণ হতে পারে যে সারনাথ থেকেই গৌতম বুদ্ধ তার ধর্ম প্রচার বা তার যে মতবাদ সেই মতবাদ প্রচার শুরু করেছিলেন। এই জন্য সারনাথ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই সারনাথেই এই জন্য হয়তোবা তিনি তার ধর্মচক্রের প্রবর্তন মুদ্রা যে সার্কেলটি, এই সার্কেল এবং সেই সাথে তার জীবনের সাথে জড়িত হাতি, কারণ তার মা স্বপ্নে হাতি দেখেছিলেন, সাদা হাতি। এই জন্য তার সাম্রাজ্যের অন্যান্য পণ্ডিতরা বলেছিল যে তোমার গর্ভে যে সন্তান আসে সে অবশ্যই বিখ্যাত বা পবিত্র বা একজন মহামানব হবেন। তো এই হাতি তার জীবনের সাথে জড়িত, জন্মের সাথে জড়িত। এবং পরবর্তীতে অশ্বে চড়ে তিনি তার সংসার ধর্ম ত্যাগ করেন। লুম্বিনী থেকে তিনি পরবর্তীতে সাধনার জন্য তিনি সারনাথের দিকে আসেন। ধর্মচক্র, এখান থেকে তার ধর্ম প্রচারণা শুরু করেন। এবং এটা গেল অশ্বের পবিত্রতা, ঘোড়ার পবিত্রতা। এবং বৃষ বা ষাঁড়কে ভারতীয়
ভাস্কর্যে আপনারা দেখবেন যে সিন্ধু সভ্যতাতেও কিন্তু ষাঁড়ের মূর্তি ছিল। হ্যাঁ, এই ষাঁড়ের মূর্তি বা ষাঁড়ের ভাস্কর্য এটা হচ্ছে তাদের ফার্টিলিটি বা প্রজনন বা উর্বরা শক্তির প্রতীক হিসেবে ষাঁড়কে তারা ব্যবহার করেন। আর সিংহ হচ্ছে শৌর্য বীর্যের প্রতীক। এই হলো 4টি পশু গুরুত্ব। এরপরে আসি আমরা হচ্ছে স্থাপত্য। স্থাপত্য স্থাপত্যের মধ্যে আমরা মেনলি যে জিনিসটা পাবো, স্থাপত্য ছিল হচ্ছে পুরনো স্থাপত্যগুলো সব ছিল হচ্ছে কাঠের তৈরি। কাঠের তৈরি কেবলমাত্র সম্রাট অশোকের বেলাতেই পাথরের ব্যবহার শুরু হয় এবং পাথর দিয়ে বিভিন্ন ধরনের স্থাপত্যের যে স্তম্ভগুলো, একটা বড় বিল্ডিং স্তম্ভগুলো, একটা ভবনের স্তম্ভগুলো পাথরের তৈরি, কাঠের তৈরি। এবং অশোকের সময়ে পাথরের ব্যবহার, ঠিক আছে, এগুলো ছিল বৈশিষ্ট্যগুলো বলছি। এবং এই স্থাপত্যের মধ্যে যে বিষয়টা ছিল আরেকটা, কেবলমাত্র ধর্মীয় ও প্রাসাদ, ধর্মীয় স্থাপনা ও প্রাসাদ পাথরের হতে শুরু করে। প্রাসাদের মধ্যে কেবলমাত্র প্রাসাদের যে বেসমেন্টটা এটা শুধু পাথরের ছিল, বাকি উপরের অংশগুলো সব কাঠের ছিল। ঠিক আছে, তো আমরা স্থাপত্যের যে বিষয়গুলো আলোচনা করব সেখানে প্রধানত স্থাপত্যের মধ্যে ছিল হচ্ছে প্রাসাদ, দ্বিতীয়ত আসবে হচ্ছে গুহা মন্দির, তৃতীয়ত আসি স্থাপত্যের মধ্যে হচ্ছে চৈত্য অথবা স্তূপ। এই যে স্থাপত্যগুলো, ঠিক আছে, এই স্থাপত্যের মধ্যে প্রাসাদ নিয়ে আলোচনা করব। এই যে প্রাসাদ, এই প্রাসাদ ছিল হচ্ছে কাঠের তৈরি। মৌর্য যুগের পাটালিপুত্র তাদের যে কেন্দ্রীয় নগর, এইটা মোটামুটি 14 কিলোমিটার দৈর্ঘ্যে এবং 2.5 কিলোমিটার প্রস্থে এত বড় একটা নগর সেই সময় ছিল। তো এই নগর পাটালিপুত্র পুরোটাই কাঠের যে দেওয়াল, এই কাঠের দেওয়াল দিয়ে এই পুরো নগরটা বেষ্টিত ছিল এবং সুরক্ষিত ছিল। এর মধ্যে প্রায় 570টির মতো স্তম্ভ এবং 64টির মতো তোরণ ছিল। তোরণ হচ্ছে গেট, বড় গেট। তো এই যে 64টি তোরণ, 570টি স্তম্ভ দিয়ে এই পাটালিপুত্রের যে নগর বা তাদের রাজধানী বা তাদের প্রাসাদ, এটি সুরক্ষিত ছিল এবং পরীক্ষা দ্বারা বা যেটা আপনারা পুঠিয়া রাজবাড়িতে গেলেও দেখতে পাবেন, পরীক্ষা দ্বারা পুরো রাজবাড়িটি বা পুরো প্রাসাদ বা পুরো পাটালিপুত্রের যে তাদের রাজধানী, এই অংশটুকু পরীক্ষা দ্বারা পরিবেষ্টিত ছিল। তো এইরকম ছিল সেই সময়কার তাদের পাটালিপুত্রের প্রাসাদের বৈশিষ্ট্যগুলো। তো যখন 305 সালে 5 খ্রিস্টপূর্বাব্দে 305 খ্রিস্টপূর্বাব্দে হেলেনীয় সম্রাট, যখন সম্রাট আলেকজান্ডার মারা গেলেন 323 সালের দিকে, 323 সালের খ্রিস্টপূর্বাব্দ বলছি, 323 খ্রিস্টপূর্বাব্দে তিনি মারা যাওয়ার পর তার যে সেনাপতি ছিলেন
নাম সেলুকাস। সেলুকাসকে তিনি সেলুকাস পরবর্তীতে আমাদের উত্তর পশ্চিমের যে ভারতের অংশটুকু তারা দখল করেছিল যুদ্ধে প্রথম, এই অংশটুকু নিয়ে তিনি রাজ্য পরিচালনা করছেন। কিন্তু 305 সালের দিকে তৎকালীন যে সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে তার যুদ্ধ বেঁধে গেল। যুদ্ধে সেলুকাস পরাজিত হলো এবং তখন সেলুকাসের সাথে চন্দ্রগুপ্ত মৌর্য সন্ধি করলেন। সেই সন্ধিতে চন্দ্রগুপ্ত মৌর্য মনে হয় 500 হাতি সেই সময় এক একটা ট্যাঙ্কের মতো, যুদ্ধে হাতির ব্যবহার হচ্ছে ট্যাঙ্কের মতো শক্তিশালী। তারা হাতির উপরে যারা থাকে তারা প্রচুর দক্ষ যোদ্ধা। তো এই 500 হাতি সেলুকাসকে দিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। বিনিময়ে চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসের যে সাম্রাজ্য সেই সময় ছিল উত্তর ভারতে সেইটুকু দখল নিয়ে নিলেন। তার মানে তার আন্ডারে, তার চন্দ্রগুপ্ত মৌর্যের আওতায় পুরো সেলুকাসের অংশ, এটা পুরো আফগানিস্তান, পাকিস্তানের উত্তর গান্ধার অংশ প্লাস ইরানের কিছু অংশ ভারতের সাথে সংযুক্ত হলো। মৌর্য সাম্রাজ্য আরো পরিধি বাড়িয়ে বড় সড়ো হয়ে গেল। তো সেই সময়ে সেলুকাস এই সন্ধির মধ্যে সেলুকাসের মেয়ে হেলেনা বা হেলেন এই চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এই সেলুকাস একজন গ্রিক সৈন্য ছিল, গ্রিক সেনাপতি ছিলেন। এই গ্রিক সেনাপতি সেলুকাস কি করলেন, তার মেয়েকে যখন দিলেন সাথে তিনি একজন রাষ্ট্রদূতকে পাঠালেন। তার নাম হচ্ছে কি বলেন তো, গ্রিক আচ্ছা আমি গল্পটা শেষ করি তাহলে। ইন্ডিকা গ্রন্থের লেখক, মনে করতে পারছি না, মেগাস্থিনিস। এই মেগাস্থিনিস ইন্ডিকা লিখছেন। এই বইটা মেগাস্থিনিস লিখছেন বলেই হয়তোবা আমরা আমাদের মৌর্য যুগের এত ইতিহাস আমরা পাই। ইনি একমাত্র গ্রিক রাষ্ট্রদূত সেই সময় ছিলেন। তিনি মৌর্য সাম্রাজ্যের মধ্যে ছিলেন রাষ্ট্রদূত হিসেবে সেলুকাসের দেওয়া। তো এই মেগাস্থিনিস ইন্ডিকাতে ভারতের তৎকালীন মৌর্য যুগের সময় ভারতের অবস্থা, ভারতের অর্থনীতি, কৃষি, ভারতের মোটামুটি এই যে ইতিহাসগুলো আমরা পাচ্ছি, লিখিত ইতিহাস এই মেগাস্থিনিসের ইন্ডিকা থেকেই শুরু। এই জন্য লিখিত ইতিহাস মৌর্য যুগ থেকেই ধরা হয় আমাদের যে লিখিত ইতিহাস। তিনি লিখেছিলেন, কাঠের তৈরি ছিল আমাদের এই ম্যাক্সিমাম প্রাসাদ গুলো ছিল কাঠের তৈরি, অত্যন্ত কারুকার্য খচিত এবং সোনা রূপার পাতের তৈরি। পাত দিয়ে এগুলোর যে থামগুলো ছিল সেগুলো খোদাইকৃত বা নকশাকৃত ছিল। তাহলে প্রাসাদের তেমন আমরা কিছুই পাই না, শুধু বেসমেন্টে ছিল পাথরের, এটি আমরা পাই। আর উপরের যেটুকু বর্ণনা সেটুকু মেগাস্থিনিস তার ইন্ডিকাতে লিখেছেন। এবং তার কাঠের প্রাসাদ মোটামুটি পোর্সেপোলিও যে রীতি, যেটা আকামেনীয়, যেটা ইরানের যে রাজধানী ছিল সেই সময়কার, তো সেখানকার প্রাসাদের মতো করে এটা, সেইখানকার প্রাসাদের সমতুল্য সৌন্দর্য সেই সময় আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য বা মৌর্য শাসকদের প্রাসাদের সৌন্দর্য ছিল। এটা মেগাস্থিনিসের ইন্ডিকাতে আমরা পাই। গুহা মন্দির গুলো ছিল স্থাপত্যের অন্যতম একটি অংশ। এটা হচ্ছে লোমস ঋষির গুহা। লোমস ঋষির গুহা। আর আরেকটি হলো যোগীমারা গুহা। লোমস ঋষির গুহাটা হচ্ছে একটি অন্যতম গুহা, যেটা এই রকম গুহার যে দরজা সেটা খোদাই করা, এবং এটা কাঠের দরজার মধ্যে আমাদের যে ধরনের কারুকার্য খচিত নকশাগুলো থাকে, এই একটা পুরা পাহাড়ের মধ্যে, পাহাড়ের মধ্যে এই ধরনের খোদাই করে যে গুহার ডিজাইনটুকু করা হয়েছে, দরজার মধ্যে যে নকশাগুলো খোদাই করা হয়েছে, এটা লোমস ঋষির গুহা। এটা স্থাপত্য শৈলীর এই অংশটুকু অন্যতম গুরুত্বপূর্ণ এবং কারুকার্য খচিত। কাঠের
কাঠের দরজার যেমন কারুকার্য খোদাই করা হয়, আমাদের বর্তমান যে আমরা দেখি পালঙ্ক গুলোর যে কারুকার্যগুলো, সেম কারুকার্যগুলো এখানে ছিল। কাঠের খোদাই করা, কারুকার্যের সাথে সামঞ্জস্য, কারণ সেই সময় কাঠের তৈরি প্রাসাদ এত কারুকার্যময় হইলে সেই একই টাইপের মোটামুটি এই প্রাসাদের যে দরজাগুলো বা সরি প্রাসাদ না, এই যে গুহা মন্দিরের যে দরজাটুকু এটুকু সেই রকম কারুকার্য খচিত ছিল। যোগীমারা গুহা, এটা তো সেম বিষয়গুলো ছিল, তবে এর মধ্যে চিত্রকর্ম ছিল বেশি করে। এই যে গুহা মন্দির, অন্যতম দুটি গুহা মন্দির, লোমশ ঋষির গুহা, যোগীমারা গুহা। আর স্তূপ বা চৈত্য, এটার মধ্যে আসি। স্তূপ, এই স্তূপের মধ্যে অন্যতম হচ্ছে সাঁচির স্তূপ। সাঁচির স্তূপ, এই সাঁচির স্তূপ অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তূপ, এবং সাঁচির স্তূপের চারদিকে 4টি তোরণ রয়েছে, এবং এই সাঁচির স্তূপ দেখতে মোটামুটি গম্বুজের মতো করে। হ্যাঁ, এটা একদম গম্বুজ আকৃতি, পুরোটা ইটের তৈরি, এবং এটা পুরোটাই বেষ্টিত রয়েছে একটি সুরক্ষিত দেওয়াল দিয়ে, এবং এখানে প্রায় একটি এই ধরনের তোরণ রয়েছে। এই তোরণের মধ্যে যে নকশাগুলো খোদাইকৃত যে নকশাগুলো, এখানে মেনলি ছিল হাতি, ঘোড়া, সিংহ, এবং এই তোরণের এইখানে ছিল একটি যক্ষীর মূর্তি, এই পাশে একটি যক্ষীর মূর্তি, দুই দিকে 2টি যক্ষীর মূর্তি প্রায় হেলে আছে এই ধরনের। হ্যাঁ, এই যে তোরণের মধ্যে পুরোটা ইটের তৈরি, এই যে স্তূপ, এই স্তূপের এই তোরণের যে খোদাইকৃত নকশাগুলো, এইগুলো হচ্ছে এই স্তূপের অন্যতম কারুকার্য এবং স্থাপত্য শৈলীর মধ্যে ভাস্কর্য শৈলীর সংমিশ্রণ। ঠিক আছে, সাঁচির স্তূপে। আর স্তূপ হচ্ছে প্রধানত বৌদ্ধ যোগী বা বৌদ্ধ ধর্মগুরু বা বৌদ্ধ যে সন্ন্যাসীরা আছে তাদের মৃতদেহ, একটা বলা যেতে পারে কবর টাইপের, কিন্তু এখানে তারা আবার মাঝে মধ্যে উপাসনাও করে থাকেন। এই হলো স্তূপ। আর স্তূপ হলো এটা। আর আপনারা যদি বলেন যে একটা বললাম চৈত্য, চৈত্য হচ্ছে উপাসনার জন্য, জাস্ট উপাসনা। এবং বিহার বলা হয় যেখানে তারা অবস্থান করেন, থাকেন, খান, দান, ঘুমান, সবকিছু, খাওয়া দাওয়া থেকে শুরু করে উপাসনা, তাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের চর্চা, অনুশীলন যেগুলো করে থাকেন বৌদ্ধ ভিক্ষুকরা বৃহৎ পরিসরে রাজদরবারের মতো একটা অবস্থা। এটা হলো বিহার। বিহার হচ্ছে চতুর্পাশে ঘর থাকবে, মাঝখানে বারান্দা থাকবে, বিশাল অংশ একটা ফাঁকা থাকবে, এই হলো বিহারের বৈশিষ্ট্য। ঠিক আছে, তো স্থাপত্যের মধ্যে এই বিষয়গুলো যায়। স্থাপত্য গেল, এবার আসি আমরা হচ্ছে চিত্রকলা। মৌর্য যুগের চিত্রকলায় তেমন কিছু পাওয়া যায় না। এখানে যে জিনিসগুলো ছিল হয়তোবা সেগুলো হয়তোবা কালের বিবর্তনে মুছে গেছে বা হারিয়ে গেছে। তবে তাদের চিত্রকলার মধ্যে অন্যতম যে বিষয়গুলো আমরা পাই, আলোচিত যে বিষয়গুলো পাই, সেটা হচ্ছে যোগীমারা গুহা, যে আমরা বললাম স্থাপত্যের মধ্যে যে গুহাটাকে নিয়ে গেছিলাম, যোগী মারা গুহা। এই গুহার দেওয়ালে বা ভিতরে, অভ্যন্তরে যে গুহার ভিতরে যে জিনিসগুলো থাকে, সেখানে হচ্ছে গায়ক, বাদক, নৃত্য পরিবেশক, নৃত্যকারী, এদের একটি ড্রয়িং বা রেখাচিত্র। একজন পৌর মহিলা বসে আছেন মাঝখানে, এই পাশে গায়ক, বাদক, নৃত্যকারী, ইনি যদি পৌর মহিলা হন, এনার চারপাশে মোটামুটি ওনাকে ঘিরে, মানে ওনাকে কেন্দ্র করে একটা পরিবেশনা,
এই যে দৃশ্যটা অঙ্কন করা হয়েছে, এটাই অন্যতম বিখ্যাত একটি চিত্রকর্ম। মৌর্য যুগের শিল্পকলার চিত্রকলার মধ্যে এটা অন্যতম। এছাড়াও এখানে হাতির দৃশ্য, শিকারের দৃশ্য, হাতির দৃশ্য, শিকারের দৃশ্য, এই বিষয়গুলো ছিল। হাতি, শিকারের দৃশ্য, ছোটখাটো অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো এর মধ্যে ড্রয়িং করা ছিল। আর এখানে যে কালার ব্যবহার করা হয়েছে চিত্রকলার মধ্যে, সাদা, কালো এবং লাল, এই তিনটি রঙের মিশ্রণে ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করে, এবং এই তিনটি ছিল মৌলিক রং, সাদা, কালো, লাল, এই রংগুলো ব্যবহার করে এখানকার চিত্রগুলো অঙ্কিত হয়েছে। এটা যোগীমারা গুহায় পাই। এবং পরবর্তীতে মৌর্য বংশ, মৌর্য বলছি, মৌর্য যুগের শেষ দিকে, শেষ নাগাদ অজন্তা শুরু। হ্যাঁ, অজন্তার যে চিত্রকলা অসাধারণ, ভারতীয় স্থাপত্য শৈলীর মধ্যে যে চিত্রকর্ম, যে ফ্রেস্কো গুলো করছে, এই বিষয়টা তো আমরা জানি মোটামুটি সবাই, কিন্তু এই জিনিসটা মৌর্য বংশের শেষের দিকে শুরু হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এখানে অজন্তার বিষয়টা আমরা পড়বো গুপ্ত যুগে গিয়ে। কে আবার কল দিল? এইগুলো আমাদের মৌর্য যুগের শিল্পকলা, যে বিষয়গুলো আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি গুরুত্ব দিয়ে জানতে হয়, পড়তে হবে। এবং মৌর্য যুগে এই আমরা যে স্তূপের কথা বললাম, স্থাপত্য শৈলীর অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ সাঁচির স্তূপ। জানা যায় মৌর্য সম্রাট অশোক, তিনি প্রায় 84,000 স্তূপ সারা সাম্রাজ্য জুড়ে তৈরি করেছিলেন। এই স্তূপগুলো ম্যাক্সিমাম ছিল ইটের তৈরি, কিন্তু এর মধ্যে অন্যতম হচ্ছে সাঁচির স্তূপ। মৌর্য সম্রাট অশোক শেষ সম্রাট, অন্যতম বিখ্যাত সম্রাট, তার কারণে হয়তো বা মৌর্য সাম্রাজ্যের এত বিস্তৃতি। তিনি প্রায় সমগ্র ভারত উপমহাদেশ, উত্তরে আপনাদের পাকিস্তান, আফগানিস্তান, ইরানের কিছু অংশ থেকে শুরু করে আমাদের দক্ষিণে বঙ্গ বা বাংলা অংশ থেকে শুরু করে সামান্য অংশটুকু, যেটুকু হচ্ছে একদম দাক্ষিণাত্যের নিচের অংশ, ভারতের একদম শেষ দক্ষিণ অংশ, এটুকু বাদ দিয়ে দক্ষিণাত্য পর্যন্ত পুরো অংশটাই তিনি যুদ্ধ জয় করেছিলেন। এবং পুরো সাম্রাজ্য তার এক ছাতার নিচে, এক নামে পরিচিত সম্রাট অশোকের সাম্রাজ্য। এই সময় সম্রাট অশোক তার শেষ জীবনে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধের পরপরই, ঠিক আছে। কলিঙ্গ যুদ্ধ থেকে তিনি বৌদ্ধ ধর্মের দীক্ষা লাভের জন্য নিজেকে মনোনিবেশ করেন, যে বৌদ্ধ ধর্মের তিনি দীক্ষিত হবেন। এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর তিনি বৌদ্ধ ধর্মকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি ইরানেও বৌদ্ধের যে ভিক্ষু বা বৌদ্ধ ধর্মের যে দূত প্রেরণ করেছিলেন। এবং এখান থেকে পরবর্তীতে তিব্বত হয়ে চীন, চীন থেকে কোরিয়া, কোরিয়া থেকে জাপান, এইভাবে বৌদ্ধ ধর্ম সারা বিশ্বে ছড়িয়ে পড়তে থাকে একমাত্র এই লোকটির কারণে। এই লোকটি তার একমাত্র ছেলে, না একমাত্র ছেলে নয় মেবি, তো তার এক ছেলে নাম হচ্ছে মাহিন্দ্র। এই মাহিন্দ্রকে তিনি পাঠালেন, এবং তার সাথে মাহিন্দ্রের বোন মানে অশোকের কন্যা সংঘামিত্রা, এই দুই ভাই বোনকে তিনি পাঠালেন শিলংয়ে মানে শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। এই জন্যই সম্রাট অশোকের বিভিন্ন স্মৃতি বা সম্রাট অশোকের মতো করে তৈরি করা স্তূপ, এখানকার শৈলীগুলো, শিল্প শৈলীগুলো, আপনারা ওই শ্রীলঙ্কার যে শিল্প বা শ্রীলঙ্কার যে স্থাপত্য, এখানে লক্ষ্য করবেন যে বা আমাদের ভারত উপমহাদেশের যে তৎকালীন সময়ের যে স্থাপত্য শৈলীর সাথে শ্রীলঙ্কার স্থাপত্য শৈলীর মিলন। অর্থাৎ এক জায়গা থেকে যখন অন্য জায়গায় কেউ চলে যায়, বা একটা রাষ্ট্রের দূত হিসেবে বা একজন রাষ্ট্রের পরিচায়ক হিসেবে যখন যান, তখন তিনি সেই রাষ্ট্রের বা সেই সময়কার বিভিন্ন বৈশিষ্ট্য বা বিভিন্ন গুণাগুণগুলো ধরে নিয়ে যান। সেম বিষয়গুলো ঘটেছিল হচ্ছে তার
ছেলে মাহেন্দ্র এবং সংঘামিত্রা তার মেয়ে, তারা বৌদ্ধ ধর্মকে শ্রীলঙ্কে নিয়ে যান, শ্রীলঙ্কায়। তো এইভাবেই শেষ পর্যন্ত সম্রাট অশোকের মৃত্যুর পর এই সাম্রাজ্য বেশি দিন আর দীর্ঘস্থায়ী হয়নি। পরবর্তীতে এই সাম্রাজ্যের পতন ঘটে, এবং এই সাম্রাজ্যের পতন ঘটানো হচ্ছে কুষাণ, শুঙ্গ, পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য যুগের পরে যে শুঙ্গ যুগ চলে আসে, এই মৌর্য যুগের পরে শুঙ্গ যুগ শুরু হয়, এবং পুষ্যমিত্র শুঙ্গ ইনি শুঙ্গ যুগের বা শুঙ্গ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে। পরবর্তীতে শুঙ্গ, তারপরে কুষাণ, এরপরে আমরা গুপ্ত যুগে চলে আসবো। এর মধ্যে গান্ধার ছিল, বিভিন্ন শিল্প সভ্যতাগুলো ছিল, এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তবে এর পরবর্তী ক্লাস হচ্ছে আমাদের সম্ভবত গুপ্ত যুগের শিল্পকলা। তো এই গেল মৌর্য যুগের শিল্পকলা। আশা করি আজকের ক্লাসটা আপনারা এনজয় করেছেন। চেষ্টা করছি আপনাদেরকে একটি সর্বোচ্চ ভালো ক্লাস উপহার দেওয়ার জন্য। জানি না কেমন হচ্ছে, তবে আজকের ক্লাস এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ সবাইকে।